সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও তার একমাত্র নিদর্শন চর্যাপদ নিয়ে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো যুগটা ঠিক কখন থেকে শুরু, এটা নিয়ে কিন্তু দুটো হেভিওয়েট মতামত আছে। একদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন 650 খ্রিস্টাব্দ, আর অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন 950 খ্রিস্টাব্দ। ঠিক মাঝখানে প্রায় 300 বছরের একটা বিশাল গ্যাপ। হ্যাঁ, আর এই গ্যাপটা কিন্তু শুধু একটা একাডেমিক তর্ক নয়, এর পেছনে আসলে দুজনের গবেষণার পদ্ধতির একটা পার্থক্য আছে। শহীদুল্লাহ সাহেব সম্ভবত আরও পুরনো ভাষাতাত্ত্বিক চিহ্ন, মানে অন্য ভাষার সঙ্গে এর যোগসূত্রকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, অন্যদিকে সুনীতি কুমারের বিশ্লেষণ ছিল একেবারে যাকে বলে স্ট্রাকচারাল। তিনি এর ধ্বনি, ব্যাকরণ এগুলো বিশ্লেষণ করে দেখালেন যে এটা একটা স্বতন্ত্র বাংলা রূপ, যা কিছুটা পরে তৈরি হয়েছে। তার মানে একজন দেখছেন এর শিকড়টা কত গভীরে, আর অন্যজন দেখছেন গাছটা ঠিক কখন চারা থেকে স্পষ্টভাবে বেরিয়ে এসেছে। একদম ঠিক তুলনা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই বিশাল সময়কালের সাহিত্যিক নিদর্শন হিসেবে আমাদের হাতে আছে মাত্র একটাই বই। একটাই। আর আজকের আলোচনায় আমরা সেই একমাত্র নিদর্শন, বাংলা সাহিত্যের সেই টাইম ক্যাপসুল নিয়েই কথা বলবো। আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে চর্যাপদ। চলুন আজ এই রহস্যের একেবারে ভেতরে ঢোকা যাক। চর্যাপদ আসলে কি, কারা লিখলেন এই আশ্চর্য কবিতাগুলো, আর প্রায় 1000 বছর হারিয়ে যাওয়ার পর এই গুপ্তধন আমাদের হাতে পৌঁছালো কি করে? এটা অনেকটা একটা ডিটেকটিভ গল্পের মতো, তাই না? একদম। আর আমরা সেই গল্পের সূত্রগুলোই খুঁজব। তো এই গোয়েন্দা কাহিনীর প্রধান চরিত্র আমাদের শার্লক হোমস কে ছিলেন? চর্যাপদ আবিষ্কারের গল্পটা তো প্রায় সিনেমার মতো। নিঃসন্দেহে এই গল্পের নায়ক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তবে গোয়েন্দা কাহিনীর প্রথম সূত্রটা কিন্তু তিনি পাননি। ওহ, তাই নাকি? সেই সূত্রটা আসে আরও আগে। 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র তার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচারের নেপাল বইতে প্রথমবার একটা ইঙ্গিত দেন। কিসের ইঙ্গিত? যে নেপালের রাজদরবারের লাইব্রেরিতে এমন কিছু পুরনো বৌদ্ধ পুঁথি থাকতে পারে যা বাংলায় আর পাওয়া যাচ্ছে না। তার মানে গোয়েন্দা প্রথম সূত্রটা পেয়ে গেলেন, কেস ফাইলটা ওপেন হলো। একদম। সেই সূত্রটাই হরপ্রসাদ শাস্ত্রীর মনে একটা পোকা ঢুকিয়ে দেয়। তিনি বুঝতে পারেন এর মধ্যে বড় কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। এটা শুধু কয়েকটা পুরনো পুঁথির মামলা নয়, একটা হারিয়ে যাওয়া যুগের চাবি হতে পারে। তিনি এরপর একবার নয়, বেশ কয়েকবার নেপালে যান। ভাবুন একবার, সেই যুগে কলকাতা থেকে নেপালে যাওয়াটা কতটা কঠিন ছিল। নিশ্চয়ই, কোনো বিমান ছিল না, ভালো রাস্তাও ছিল না। এটা তার একটা অদম্য জেদ প্রমাণ করে। ঠিক সেই জেদের ফলেই তিনি পান 1907 সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি, যা তখন দরবার গ্রন্থশালা নামে পরিচিত ছিল। সেখানকার ধুলোমাখা তাক থেকে তিনি একসঙ্গে 4টে পুঁথি উদ্ধার করেন। আর তার মধ্যেই একটা ছিল আমাদের চর্যাপদ। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, বাংলা সাহিত্যের প্রথম বই, অথচ পাওয়া গেল বাংলার বাইরে নেপালে। ব্যাপারটা তো একটু অদ্ভুত। এটা কি কোনো রাজনৈতিক গোলমালের কারণে হয়েছিল? আপনি একেবারে আসল জায়গায় ধরেছেন। এর পেছনে রয়েছে বাংলার রাজনৈতিক আর ধর্মীয় পালাবদলের একটা লম্বা ইতিহাস। পাল রাজাদের সময়ের কথা বলছেন? ঠিক। চর্যাগীতিগুলো যখন লেখা হচ্ছিল তখন বাংলায় পাল রাজাদের শাসন। তারা ছিলেন বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক। আর পালদের পরেই তো সেনরা আসেন, যারা ছিলেন ব্রাহ্মণ ধর্মের অনুসারী। আর তখনই বোধহয় সংঘাতটা শুরু হয়। একদম ঠিক। সেন আমলে বৌদ্ধ ধর্ম কোণঠাসা হয়ে পড়ে। এই বৌদ্ধ সিদ্ধাচার্যরা, যারা চর্যাপদের রচয়িতা, তারা ধর্মীয় ও সামাজিক চাপের মুখে পড়েন।
অনেকেই তখন নিজেদের ধর্ম আর সাধনা বাঁচানোর জন্য বাংলা ছেড়ে তিব্বত, ভুটান, নেপালের মতো জায়গায় আশ্রয় নেন। ও আচ্ছা। আর যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, এই পুঁথিগুলো। এটা ছিল এক রকমের সাংস্কৃতিক নির্বাসন। তার মানে পুঁথিগুলো হারিয়ে যায়নি, বরং সেগুলোকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখা হয়েছিল। এরপর কি হলো? শাস্ত্রী মশাই তো গুপ্তধন খুঁজে পেলেন। খুঁজে তো পেলেন, কিন্তু সেই গুপ্তধনের কথা সবাইকে জানাতে প্রায় 9 বছর সময় লেগে যায়। 1916 সালে, মানে বাংলা 1323-এ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে বইটি যখন বেরোলো, তখন তো চারিদিকে একটা হইচই পড়ে যাওয়ার কথা। একটা বিস্ফোরণ ঘটল বাংলার বিদ্বৎ সমাজে। সবাই প্রথমবার দেখল তাদের মাতৃভাষার বয়স 1000 বছরেরও বেশি। তো আমাদের গোয়েন্দা হরপ্রসাদ শাস্ত্রী গুপ্তধনের বাক্সটা তো খুঁজে পেলেন, কিন্তু বাক্সটা তো একটা অদ্ভুত ভাষায় তালা দেওয়া ছিল। সেই তালা ভাঙা হলো কিভাবে? এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ এর ভাষাটা আজকের বাংলার মতো তো নয়, এমনকি মধ্যযুগের বাংলার মতোও নয়। হরপ্রসাদ শাস্ত্রী নিজেই এর একটা চমৎকার নাম দিয়েছিলেন। কি নাম? সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা, দারুণ নাম তো। এর মানে কি? আলো আর অন্ধকার একসঙ্গে? ঠিক তাই। এটাকে একটা কোডেড ল্যাঙ্গুয়েজের মতো ভাবতে পারেন। এর দুটো স্তর আছে। বাইরের স্তরে যা বলা হচ্ছে তার একটা সাধারণ অর্থ আছে, যা সবাই বুঝবে। কিন্তু সেই সাধারণ কথার আড়ালে একটা গভীর আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে, একদম, যেটা শুধু দীক্ষিত সাধকেরাই বুঝবেন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোধহয় পরিষ্কার হবে। নিশ্চয়ই। যেমন ধরুন, একটা পদে বলা হচ্ছে নৌকা চালিয়ে নদী পার হওয়ার কথা। এর বাইরের অর্থ খুব সোজা, একজন মাঝি নৌকা বেয়ে নদী পার হচ্ছেন। কিন্তু এর ভেতরের আলো আধারী অর্থটা হলো, এই দেহটা হলো নৌকা, আর সংসার নদী পার হয়ে সাধনার মাধ্যমে নির্বাণ বা মোক্ষ লাভ করতে হবে। বাহ! কিন্তু প্রশ্ন হলো, এই কোডের দরকার পড়ল কেন? তারা কি কারো থেকে কিছু লুকাতে চাইছিলেন? দুটোই সত্যি হতে পারে। একদিকে ব্রাহ্মণ্যবাদের দাপটে বৌদ্ধ সহজিয়া সাধকদের নিজেদের গুহ সাধনার কথা প্রকাশ্যে বলাটা হয়তো নিরাপদ ছিল না, তাই এই কোড ছিল এক রকমের সুরক্ষা কবচ। আর অন্যদিকে এই দর্শন এতটাই গভীর ছিল যে সঠিক গুরু বা দীক্ষা ছাড়া এর অর্থ বোঝা সম্ভব ছিল না। এই সন্ধ্যা ভাষা নিশ্চিত করত যে শুধুমাত্র যোগ্য শিষ্য বা সাধকেরাই এর আসল মর্ম উদ্ধার করতে পারবেন। তাহলে ভাষার রহস্য তো বোঝা গেল, কিন্তু এটা যে আদতেই বাংলা ভাষা, সেই প্রমাণটা কিভাবে এলো? অন্য কোনো ভাষাও তো দাবি করতে পারত, তাই খুব না? ভালো প্রশ্ন। আর এই দাবি উঠেছিল। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মধ্যে অসমীয়া ভাষার কিছু প্রভাব লক্ষ্য করে এর নাম দিয়েছিলেন বঙ্গ কামরূপী। কিন্তু এই বিতর্কের প্রায় অবসান ঘটান ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক, তিনি তার বিখ্যাত বই দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ODBL-এ যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি একেবারে ফরেন্সিক পরীক্ষার মতো করে চর্যাপদের প্রতিটি ধ্বনি, শব্দ, বিভক্তি আর ব্যাকরণের ব্যবচ্ছেদ করে অকাট্যভাবে প্রমাণ করে দিলেন যে এর DNA 100% খাঁটি বাংলা। তার মানে কোড তো ভাঙা হলোই, সঙ্গে এর জন্ম পরিচয়ও উদ্ধার করা হলো। চলুন এবার এই কোডের পেছনের মানুষগুলোর কথা শোনা যাক। কারা ছিলেন এই কবিরা, এই সিদ্ধাচার্যরা? তাদের বলা হতো সিদ্ধচার্য, মানে যারা নিজেদের সাধনায় সিদ্ধি বা চরম জ্ঞান লাভ করেছেন। পুঁথিটা যেহেতু অসম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে, তাই কবি আর পদের সংখ্যা নিয়ে সামান্য মতভেদ আছে। আচ্ছা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবি ছিলেন 23 জন ও পদ ছিল 50টি। আবার ডক্টর সুকুমার সেনের মতে কবি 24 জন ও পদ 51টি। তবে এই ছোটখাটো পার্থক্য বাদ দিলে মূল ছবিটা প্রায় একই। এই কবিদের মধ্যে কি কোনো রকস্টার ছিলেন, মানে এমন কেউ যার পদ সবচেয়ে বেশি জনপ্রিয় বা প্রভাবশালী ছিল? সেই সময়ের বিচারে কাহ্নপা ছিলেন নিঃসন্দেহে একজন সুপারস্টার। তিনি একাই 13টা পদ রচনা করেছিলেন, যা সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। তার পদের মধ্যে একটা নাটকীয় তেজ আর গভীর পাণ্ডিত্য ছিল। কিন্তু আপনার কথা একটা কিন্তু আছে মনে হচ্ছে। আমার মতে চর্যাপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হলেন লুইপা, চর্যাপদের আদি কবি। কেন?
তার পদে এমন বিশেষ কি আছে? তিনি প্রথম পদটা শুরুই করছেন এই বলে, কা তরুবর পঞ্চবী ডাল চঞ্চলে চিয়ে পৈঠা কাল। অর্থাৎ শরীরটা হলো গাছের মতো, যার 5টি ডাল, আর চঞ্চল মনে কাল বা মৃত্যু প্রবেশ করে। ঠিক তাই। ভাবুন একবার, আজ থেকে 1000 বছর আগে যখন কোনো সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের নোটিফিকেশন ছিল না, তখনও মানুষের প্রধান আধ্যাত্মিক সমস্যা ছিল মনের অস্থিরতা। এই যে চঞ্চল চিয়ে বা চঞ্চল মন, এটাই ছিল তাদের সাধনার প্রধান বাধা। এটা তো অবিশ্বাস্য। তার মানে 1000 বছর আগে তারা যে সমস্যাটার কথা বলছেন, মানে এই ডিস্ট্র্যাক্টেড মাইন্ড, সেটাই তো আজ আমাদের ডিজিটাল যুগের সবচেয়ে বড় সমস্যা। এটা আমাদের আধুনিক উদ্বেগগুলোকে একটা অন্য আঙ্গিকে দেখতে সাহায্য করে। একদম। এটা কোনো নতুন সমস্যা নয়, এটা মানুষের একটা মৌলিক অবস্থা। তারা এই মাঙ্কি মাইন্ডের সমস্যাটাকেই সাধনার মাধ্যমে সমাধান করতে চাইছিলেন। এটা প্রমাণ করে যে মানুষের ভেতরের চিন্তাগুলো কতটা চিরন্তন। আচ্ছা, এই কবিদের মধ্যে কোনো নারী কি ছিলেন? হ্যাঁ, এটাও চর্যাপদের একটা অসাধারণ দিক। কুক্কুরি পাকে চর্যাপদের একমাত্র নারী কবি হিসেবে মনে করা হয়। তিনি 3টি পদ রচনা করেছিলেন। সেই যুগে একজন নারীর আধ্যাত্মিক সাধক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এবং কবিতা লেখাটা যে কত বড় ব্যাপার ছিল তা সহজেই অনুমান করা যায়। আর এমন একজন কবির কথাও তো শুনেছি, যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন। ঠিক ধরেছেন, তিনি হলেন ভুসুকুপা। তিনি তার একটা পদে সগর্বে ঘোষণা করছেন, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি। আজ ভুসুকু বাঙালি হলো। হ্যাঁ, এই একটা লাইন একটা বিপ্লবের সমান। এই লাইনটা শুনলে আমার গায়ে কাঁটা দেয়। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিচয়ের ঘোষণা। সেই সময় মানুষের পরিচয় হতো তার ধর্ম, বর্ণ বা অঞ্চল দিয়ে। সেখানে দাঁড়িয়ে একজন কবি নিজেকে ভাষার পরিচয়ে বাঙালি বলে চিহ্নিত করছেন। ঠিক তাই। ভাষাকেন্দ্রিক জাতিসত্তার সম্ভবত এটাই প্রথম স্ফুরণ। যখন ইউরোপে ভাষাগত জাতীয়তাবাদের জন্ম হতে আরও কয়েকশো বছর বাকি, তখন বাংলার এক কবি নিজেকে ভাষার পরিচয় বেঁধে ফেলছেন। এটা একটা যুগান্তকারী ভাবনা। তাহলে আমরা এই কবিদের আধ্যাত্মিক জগৎ আর পরিচয়ের ঘোষণা পেলাম, কিন্তু এই বাঙালি পরিচয়টার বাস্তব চেহারাটা কেমন ছিল? তাদের দৈনন্দিন জীবন, সমাজ, দুঃখ কষ্টের কোনো ছবি কি এই পদগুলোর মধ্যে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, আর এখানেই চর্যাপদের আসল সৌন্দর্য। একদিকে যেমন রয়েছে গভীর দর্শন, তেমনি অন্যদিকে রয়েছে সাধারণ মানুষের হাড় কাঁপানো দারিদ্র্য আর কঠিন বাস্তবতার চিত্র। যেমন ঢেন্ডন পা নামে একজন কবি তৎকালীন সমাজের যে ছবিটা এঁকেছেন, সেটা শুনলে শিউরে উঠতে হয়। লাইনটা কি ছিল? তিনি লিখেছেন, টালতে মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। টিলার ওপর আমার ঘর, কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, অথচ প্রতিদিনই অতিথি আসে। উফ, কি সাংঘাতিক একটা ছবি! এটা তো শুধু কবিতা নয়, এটা একটা সামাজিক দলিল। একদম। এটা থেকে বোঝা যায় সমাজের একেবারে প্রান্তিক মানুষদের জীবনযাত্রা কতটা কঠিন ছিল। সম্ভবত এই সিদ্ধাচার্যেরা নিজেরাও সেই সমাজেরই অংশ ছিলেন। এই একটা লাইনের মধ্যে দিয়ে 1000 বছর আগের বাংলার ক্ষুধা, একাকিত্ব আর আতিথেয়তার এক অসামান্য ছবি ফুটে ওঠে। আর এমন কিছু প্রবাদ বাক্যও নাকি পাওয়া গেছে, যা আমরা আজও ব্যবহার করি? হ্যাঁ, মোট 6টি প্রবাদ খুঁজে পাওয়া গেছে। আর শুনলে অবাক হতে হয় যে কথাগুলো কতটা আধুনিক। যেমন, আপনা মাংসে হরিণা বৈরী। নিজের মাংসই হরিণের শত্রু। এটা তো আমরা এখনো ব্যবহার করি যখন বলি কারোর নিজের গুণ বা সম্পদই তার বিপদের কারণ হয়। ভাবা যায় একটা প্রবাদ 1000 বছর ধরে টিকে আছে। আরেকটি হলো হাতের কাঙ্কন মা লৌদাপন, অর্থাৎ হাতের কাকন বা চুড়ি দেখার জন্য আয়নার প্রয়োজন হয় না। যা দিনের আলোর মতো স্পষ্ট, তার জন্য প্রমাণের দরকার নেই। এই প্রবাদগুলো চর্যাপদকে শুধু প্রাচীন পুঁথি নয়, জীবন্ত ঐতিহ্যের অংশ করে তুলেছে। তার মানে চর্যাপদ ছিল সেই সময়ের শিক্ষিত আধ্যাত্মিক মানুষদের লেখা এক ধরনের দর্শন। কিন্তু সাধারণ মানুষ যারা মাঠে ঘাটে কাজ করতেন, তাদের মুখে কি কোনো সাহিত্য ছিল না? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চর্যাপদ যদি হয় মঠ বিহারের মার্জিত সাহিত্য, তাহলে মাঠের সাহিত্য ছিল ডাক ও খোনার বচন। এগুলো চর্যাপদের মতো লিখিত আকারে পাওয়া যায়নি, বরং মানুষের মুখে মুখে ফিরেছে শতাব্দীর পর শতাব্দী। তাহলে তো বলতেই হয় চর্যাপদ ছিল সেই সময়ের শিক্ষিত ইলিটদের সাহিত্য, আর ডাক ও খনার বচন ছিল একেবারে গ্রাসরুটস বা মাটির কাছাকাছি মানুষের সাহিত্য। একদম সঠিক তুলনা। দুই ভিন্ন জ্ঞানচর্চার ধারাকে প্রতিনিধিত্ব করে। খনার বচনগুলো ছিল মূলত কৃষি,
আবহাওয়া আর জ্যোতিষ সংক্রান্ত জ্ঞান এগুলো ছিল কৃষকদের জন্য জীবন ধারণের গাইডবুক। যেমন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, একটা লাইনের মধ্যে একটা সম্পূর্ণ অর্থনৈতিক মডেল। আর ডাকের বচন? খনার বচনের সাথে এর মূল পার্থক্যটা কোথায়? ডাকের বচনে কৃষি বা আবহাওয়ার চেয়েও বেশি প্রাধান্য পেয়েছে নীতি শিক্ষা, সামাজিক নিয়মকানুন আর জীবন দর্শন। এগুলোকে অনেকটা জীবনযাপনের লাইফ হ্যাকস বলা যেতে পারে। চর্যাপদ টিকে আছে একটা মাত্র পুঁথির ওপর ভর করে, যা হারিয়ে গেলে হয়তো আমরা কিছুই পেতাম না। কিন্তু ডাক ও খনার বচন টিকে ছিল হাজার হাজার মানুষের স্মৃতিতে, কারণ সেগুলো তাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য ছিল। তার মানে আমরা তো আজ বাংলা সাহিত্যের একেবারে শিকড় ঘরে টান দিলাম। চর্যাপদ শুধু আমাদের প্রথম বই নয়, এটা হাজার বছর আগের বাঙালির মন, সমাজ আর দর্শনের একটা 3D এক্সরে প্লেট। ঠিক তাই। এর আলো আধারী ভাষার আড়ালে যে গভীর আধ্যাত্মিকতা আর কঠিন সামাজিক বাস্তবতা লুকিয়ে আছে, এই দুয়ের মেলবন্ধনই চর্যাপদকে কালজয়ী করে রেখেছে। এটা একাধারে সাধনার বই, আবার সমাজেরও বই। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।